ভারত যখন পূর্ব সীমান্তে একটি শক্তিশালী আয়রন ওয়াল গড়ে তোলার সংকল্প বাস্তবায়ন করতে শুরু করলো, তখনই বিশ্বের নানা প্রান্তে থাকা তথাকথিত হিউম্যান রাইটস ডিফেন্ডার্সদের একটা বড় অংশ হঠাৎই সক্রিয় হয়ে উঠল। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতের নিরাপত্তার বিষয়ে সামনে এলেই কেন তাদের চোখে শুধুমাত্র অপরপক্ষের অর্থাৎ শত্রুপক্ষের সমস্যাগুলোই বেশি ধরা পড়ে? এখন এই প্রবলেমগুলি শুধু আর সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নেই, বিষয়টি সরাসরি পৌঁছে গেছে ইউনাইটেড নেশনসের করিডোর পর্যন্ত, যেখানে ভারতকে ঘিরে ধরার চেষ্টাও শুরু হয়েছে। তবে নিউ দিল্লি স্পষ্ট বার্তা দিয়েছে, এই সিদ্ধান্ত সীমান্তে হবে, মাটির বাস্তবতায় হবে, কোনো এয়ার কন্ডিশনস কনফারেন্স রুমে বসে থাকা কিছু পক্ষপাত দুষ্ট মুখের ইচ্ছায় নয়। আর এখানেই পুরো ঘটনাক্রমটা এক নতুন মোড় দিতে শুরু করেছে। ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে এতদিন যে আশঙ্কার কথা বলা হচ্ছিল, সেটাই এখন বাস্তবে রূপ নিতে দেখা যাচ্ছে। সীমান্ত সংক্রান্ত এই বিরোধ সরাসরি জাতিসংঘের দরজায় পৌঁছে গেছে। অ্যাডভান্স ইন হিউম্যান রাইটস, উই উইটনেস জেনারেল ব্যাকস্লাইডিং অফ সার্টেন রাইটস, এই ধরনের বক্তব্য সামনে এনে বিষয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর এখানেই অনেকের মতে ইউনাইটেড নেশনের দ্বিমুখী আচরণ স্পষ্ট হয়ে উঠেছে। এত গুরুতর একটি ইস্যুতে কোনো আনুষ্ঠানিক বৈঠক ডাকা হয়নি, কোনো নিরপেক্ষ ভোটাভুটিও অনুষ্ঠিত হয়নি, বরং সরাসরি ভারতের নিরাপত্তার সঙ্গে জড়িত কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বন্ধ করার পক্ষে অবস্থান নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পর্দার আড়ালে চলা ঘটনাগুলিকে যদি খুঁটিয়ে দেখা হয়, তাহলে এই পুরো ইস্যুতে আমেরিকার ভূমিকাও ক্রমশ আলোচনায় চলে আসছে। ইতিহাস ও ইউনাইটেড নেশনের পুরনো রেকর্ড ঘাটলে দেখা যায়, আন্তর্জাতিক সংস্থাগুলি বহু ক্ষেত্রে সেই অবস্থান নিয়েছে যেটা বিশ্বের বড় শক্তিধর দেশগুলি চেয়েছে। আর সেই কারণেই প্রধানমন্ত্রী মোদী একাধিক আন্তর্জাতিক মঞ্চ থেকে প্রকাশ্যে এই ধরনের পক্ষপাত দুষ্ট মনোভাবের কড়া সমালোচনা করেছেন। কিন্তু নিজেদের সীমান্ত সুরক্ষার এই লড়াইয়ে আজ আবারও ডিপ্লোম্যাটিক লেভেলে বড় ধরনের চাপের মুখে পড়তে হচ্ছে ভারতকে। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এরপর ভারত কি করবে? নিউ দিল্লি কি এই আন্তর্জাতিক সংস্থার একতরফা নির্দেশের সামনে মাথা নত করবে, নাকি ন্যাশনাল সিকিউরিটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সীমান্তে আগের মতোই নিজের কাজ চালিয়ে যাবে? সীমান্তে কি আগের মতোই বিএসএফ জওয়ানদের মোতায়েন রাখা হবে? দেখুন, বাস্তবতা হলো বিশ্বের কোনো বড় শক্তি অন্তর থেকে চায় না যে ভারত তার প্রতিবেশী দেশগুলির সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত বিরোধের স্থায়ী সমাধান করে ফেলুক, কারণ তারা খুব ভালো করেই জানে ভারতকে যদি একের পর এক ইস্যুতে ব্যস্ত ও জড়িয়ে রাখা না যায়, তাহলে তার উন্নয়নের গতি থামানো কার্যত অসম্ভব হয়ে পড়বে। আর সেই কারণেই এই পথটাকেই সবথেকে সহজ ও কার্যকর স্ট্র্যাটেজি হিসেবে দেখা হয়। এর সঙ্গে জড়িত রয়েছে ইলিগাল ইনফিল্ট্রেশন। এখন যেন এটাই শেষ অবশিষ্ট করিডোর হয়ে দাঁড়িয়েছে, যেখান দিয়ে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। যদি এই পূর্বাঞ্চলীয় করিডোরটাকেও পুরোপুরি সিল করে দেওয়া হয়, তাহলে সীমান্ত ঘিরে সক্রিয় বিভিন্ন অবৈধ চক্র এবং বেআইনি নেটওয়ার্কের সম্পূর্ণ কাঠামো ভেঙে পড়বে। বাস্তবে এই রুট ব্যবহার করেই বহু ধরনের কার্যকলাপ পরিচালিত হয়ে থাকে। ফলে শুধু অসামাজিক উপাদান নয়, তাদের পেছনে থাকা বড় বড় মদতদাতারাও বড় ধাক্কার মুখে পড়বে। তাহলে প্রশ্ন হচ্ছে, ভারত যদি এই পথ বন্ধ করে দেয়, তাহলে আমেরিকা ও অন্যান্য গ্লোবাল পাওয়ার কেন বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে ভারতকে চাপে ফেলতে চাইছে? আর এই আন্তর্জাতিক চাপের মাঝেই ভারতের নিরাপত্তা সংস্থা এবং দিল্লির পলিসি মেকিং সার্কেল এখানে কি ধরনের কাউন্টার স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছে, যা ইউনাইটেড নেশনের জন্যও বড় ধাক্কা হয়ে উঠতে পারে? সবথেকে বড় প্রশ্ন, যদি ভারত ইউনাইটেড নেশনের নির্দেশ মানতে অস্বীকার করে, তাহলে কি হবে? আর ভারত কি সেই পথেই এগোচ্ছে? আজকের এই ইনভেস্টিগেটিভ এবং স্ট্র্যাটেজিক রিপোর্টে আমরা আপনাদের সামনে তুলে ধরব গ্রাউন্ড জিরোর 11টি গুরুত্বপূর্ণ চিত্র। পাশাপাশি জানাবো এই মুহূর্তে ভারতের সামনে কি কি অপশন খোলা রয়েছে, কোন অপশন নিয়ে কাজ চলছে, এবং সাম্প্রতিক যে তথ্যগুলি সামনে এসেছে সেগুলি কিভাবে পুরো পরিস্থিতিকে এক নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। যদি আপনিও মনে করেন যে দেশের নিরাপত্তার সামনে কোনো বাইরের সংস্থার চাপের মূল্য নেই, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে নিজের দেশপ্রেমের বার্তা হিসেবে জয় হিন্দ লিখে জানান আপনার মতামত। দেখুন, আমাদের এবার বুঝতে হবে যে হঠাৎ করে কেন এই পুরো ইস্যুতে আমেরিকার নাম সামনে আসতে শুরু করেছে। আপনি যদি ইন্টারন্যাশনাল পলিটিক্সের সূক্ষ্ম দিকগুলিকে লক্ষ্য করেন, তাহলে বুঝবেন গ্লোবাল জিওপলিটিক্সের মঞ্চে কোনো ঘটনাই হঠাৎ করে ঘটে না। প্রায় প্রতিটি বড় ঘটনার পেছনে আগে থেকে একটি বড় ব্লু প্রিন্ট বা স্ক্রিপ্ট কাজ করে। চলুন পুরো ঘটনার ক্রোনোলজিটাকে একবার দেখে নেওয়া যাক। ভারত পূর্ব সীমান্তে ফেন্সিং এর কাজ দ্রুত এগিয়ে নিতে শুরু করতেই বৈশ্বিক শক্তির মধ্যে একটি অস্বস্তি দেখা দিতে শুরু করে, কারণ বিষয়টা শুধুমাত্র একটি দেশের সীমান্তের নয়, বরং পুরো উপমহাদেশে ইনফ্লুয়েন্স ধরে রাখার প্রশ্ন এর সঙ্গে জড়িত। কিছু পশ্চিমা বিশ্লেষকদের মতে ভারত যদি এই অংশটিকে পুরোপুরি সিকিউর এবং সিল করতে সক্ষম হয়, তাহলে এই অঞ্চলে বাইরের শক্তিগুলির ইন্টারভেনশনের সুযোগ অনেকটাই কমে যাবে, এমনকি দীর্ঘমেয়াদে তা প্রায় সম্পূর্ণ বন্ধও হয়ে যেতে পারে। আর সেই কারণেই তাদের উদ্বেগ এখন আরও স্পষ্ট হয়ে উঠেছে। পাশাপাশি যে খবরগুলি একের পর এক সামনে আসছে, সেগুলিও এই পুরো ঘটনাক্রমকে আরও বেশি সেন্সেশনাল এবং আলোচনার কেন্দ্রে নিয়ে আসছে। আসলে এই পুরো ঘটনাক্রমকে কেন্দ্র করে ভারত আন্তর্জাতিক মঞ্চে ক্লিয়ার কাট বলে দিয়েছে যে বর্ডার
সিকিউরিটি প্রশ্নে কোনো বাইরের হস্তক্ষেপ বা নাক গলানো ভারত মেনে নেবে না। কারণ আমরা এই ধরনের প্রজেক্ট করছি তাতে তো কোনো দেশের ক্ষতি হওয়ার কথা নয়, বরং নিজের দেশকে বাঁচানোর জন্যই করছি। আর ভারতের দাবি এর একমাত্র উদ্দেশ্য দেশের নাগরিকদের নিরাপত্তাকে নিশ্চিত করা। এই যে ইল্লিগাল ইনফিল্ট্রেশনকে রোধ করা হচ্ছে এবং সীমান্ত পারের যে বেআইনি কার্যকলাপ তাকে তো বন্ধ করা হচ্ছে, কিন্তু অন্য দেশ ভারতের ইন্টারনাল ম্যাটারে কেন নাক গলাচ্ছে? অজিত দোভাল এবং স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ কর্মকর্তারা সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের বৈঠকে গ্রাউন্ড জিরো নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সেই বৈঠকের পর সীমান্তে মোতায়েন কমান্ডারদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ভারতের নিরাপত্তার সঙ্গে যুক্ত কোনো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের গতি 1 সেকেন্ডের জন্যও কমানো যাবে না। একই সঙ্গে ইন্টারন্যাশনাল স্টেজে কূটনৈতিক লড়াই সামলানোর দায়িত্ব বিদেশ মন্ত্রক নিজের হাতে নিয়েছে। অন্যদিকে মাঠ পর্যায়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য একটি আনপ্রিসিডেন্টেড সিকিউরিটি শিল্ডও তৈরি করা হয়েছে। আগেই বলা হয়েছিল যে সীমান্তের কিছু নির্দিষ্ট জায়গায় তাকে এমনভাবে সুরক্ষিত করা হচ্ছে যা কার্যত অবৈধ হয়ে উঠবে। ভারত ইতিমধ্যেই সেই বাফার জোন তৈরি করেছে, আর সেই বাফার জোনই বর্তমানে কিছু দেশের অস্বস্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউনাইটেড নেশনে ভারত যখন জানায় যে সীমান্ত সংলগ্ন এলাকায় এই সিকিউরিটি বেল্টকে পুরোপুরি সক্রিয় করা হচ্ছে, তখন বিপক্ষ যেন কিলবিলিয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী যেসব দেশ ভারতকে চাপে ফেলার চেষ্টা করছিল তারাও এই ঘোষণার পর নতুন একটি বাস্তবতা উপলব্ধি করতে শুরু করে। তাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যায়, ভারত যদি এই নিরাপত্তা বলয় সম্পূর্ণরূপে কার্যকর করে তাহলে ভবিষ্যতে ওই এলাকা দিয়ে কোনো ধরনের ইনফিল্ট্রেশন বা ইল্লিগাল মুভমেন্ট কার্যত অসম্ভব হয়ে পড়বে। কারণ গোটা বিশ্ব জানে বিএসএফ এর অপারেশনাল ক্যাপাবিলিটি কতটা শক্তিশালী। সীমান্ত নিরাপত্তা বাহিনী যদি এই এলাকা জুড়ে ফুল ডেপ্লয়মেন্ট বজায় রাখে তাহলে সেই অঞ্চল সম্পূর্ণ সার্ভেলেন্সের আওতায় চলে আসবে। এদিকে গ্রাউন্ড লেভেলে এই পরিস্থিতিকে সামাল দিতে ভারত যে প্রস্তুতি নিচ্ছে তা খুব কুইকলি অ্যাক্টিভও হচ্ছে। তবে এখানেই আরেকটি প্রশ্ন উঠে আসে, যদি ভারত কোনো আন্তর্জাতিক সংস্থার একতরফা নির্দেশ মানতে অস্বীকার করে তাহলে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী সেই সংস্থাগুলি ভারতের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নিতে পারে? সত্যি কি তারা ভারতের ওপর বড় ধরনের স্যাংশন লাগিয়ে দিতে পারবে, নাকি কেবলমাত্র এটি একটি ডিপ্লোম্যাটিক প্রেশার? চলুন বিষয়টিকে খুব সহজ ভাষায় বুঝি। দেখুন, ইন্টারন্যাশনাল ল অনুযায়ী যদি কোনো দেশ কোনো আন্তর্জাতিক সংস্থার নির্দেশ উপেক্ষা করে তাহলে সাধারণত 3 ধরনের পদক্ষেপের কথা সামনে আসে। প্রথম পদক্ষেপ হলো ডিপ্লোম্যাটিক কন্ডেমনেশন এবং রেজলিউশন, অর্থাৎ আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব আনা হতে পারে, যেখানে কয়েকটি দেশ একসাথে হয়ে ভারতের সিদ্ধান্তকে সমালোচনা করবে। তবে ইতিহাস বলছে ভারতের মতো একটি অত্যন্ত বড় এবং শক্তিশালী দেশের ক্ষেত্রে এই ধরনের রেজলিউশন কোনোদিনও সম্ভবই হবে না। দ্বিতীয় পদক্ষেপ হলো ইকোনমিক স্যাংশন। তাত্ত্বিকভাবে আন্তর্জাতিক নিয়ম ভঙ্গনের অভিযোগে কোনো দেশের বিরুদ্ধে বাণিজ্যিক বা অর্থনৈতিক নিষেধাজ্ঞার সুপারিশ করা যেতে পারে, কিন্তু বর্তমান গ্লোবাল রিয়েলিটি আলাদা। আজ ভারত বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি, আন্তর্জাতিক বাজার, ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম এবং গ্লোবাল সাপ্লাই চেন এতটাই ভারতের সঙ্গে সংযুক্ত যে কোনো বড় শক্তি নিজের অর্থনৈতিক স্বার্থকে ঝুঁকির মুখে ফেলে ভারতের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত সহজে নেবে না। তৃতীয় সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো সিকিউরিটি কাউন্সিল ইন্টারভেনশন। কোনো দণ্ডমূলক ব্যবস্থা বাস্তবে কার্যকর করতে গেলে শেষ পর্যন্ত বিষয়টি ইউনাইটেড নেশনের নিরাপত্তা পরিষদের কাছেই পৌঁছায়। আর এখানেই অনেক বিশ্লেষকদের মতে এই তথাকথিত আন্তর্জাতিক চাপের পুরো কাঠামো বড় ধরনের বাধার মুখে পড়তে পারে, কারণ সিকিউরিটি কাউন্সিলে কোনো বড় সিদ্ধান্ত বা পুনিটিভ অ্যাকশন অনুমোদনের জন্য 5টি স্থায়ী সদস্য দেশের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কূটনৈতিক মহলের একটি অংশের ধারণা, রাশিয়া এবং ফ্রান্সের মতো দেশগুলির সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এই পর্যায়ে ভারত বিরোধী কোনো বড় উদ্যোগ সহজে সফল হওয়া কঠিন। যদি কোনো দেশ ভারতের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাশ করানোর চেষ্টা করে তাহলে ভারতের মিত্র দেশগুলি তাদের ভেটো পাওয়ার ব্যবহার করে সেই উদ্যোগ আটকে দিতে পারে। অর্থাৎ এই যুক্তি অনুযায়ী আন্তর্জাতিক নিয়মের আড়ালে ভারতের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নেওয়া বাস্তবে যতটা সহজ বলে মনে হয়, পরিস্থিতি ততটা সহজ নয়। আরও একটি যুক্তি প্রায়ই সামনে আনা হয়, বলা হয় আন্তর্জাতিক সংস্থাগুলি সাধারণত সেই দেশগুলির ওপরেই বেশি প্রভাব বিস্তার করতে সক্ষম হয় যারা অর্থনৈতিক বা সামরিকভাবে দুর্বল। অন্যদিকে আজকের সেলফ রিলায়েন্ট এবং শক্তিশালী ভারত জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত শুধুমাত্র আন্তর্জাতিক চাপের কারণে পরিবর্তন করবে না। এখন স্বাভাবিকভাবেই আরেকটি বড় প্রশ্ন সামনে আসতে পারে, ইতিহাসে যখন কোনো দেশ ইউনাইটেড নেশনের একতরফা নির্দেশ মানতে অস্বীকার করে তখন তার পরিণতি কি হয়েছে, হিস্ট্রি কি বলছে? সত্যি কি ইউনাইটেড নেশনসের হাতে এমন ক্ষমতা রয়েছে যার মাধ্যমে তারা কোনো শক্তিশালী দেশকে নিজেদের সিদ্ধান্তের সামনে নতজানু করতে পারে? দেখুন, ইতিহাসের দিকে তাকালে এমন বহু উদাহরণ দেখা যায় যেখানে শক্তিধর দেশগুলি ইউনাইটেড নেশনের অবস্থান উপেক্ষা করেও নিজেদের সিদ্ধান্তে অটল থেকেছে এবং অনেক ক্ষেত্রেই ইউনাইটেড নেশনস সেই সিদ্ধান্তগুলি কার্যকরভাবে থামাতে পারেনি, এমন দাবিও বিভিন্ন মহলে করা হয়। প্রথম উদাহরণ হিসেবে প্রায়ই আমেরিকার নাম সামনে আসে। নিজেদের গ্লোবাল পিস কিপার হিসেবে তুলে ধরা আমেরিকা একাধিকবার আন্তর্জাতিক মঞ্চের অবস্থানকে অগ্রাহ্য করেছে বলে সমালোচকরা অভিযোগ করে থাকেন। এই প্রসঙ্গে 2003 সালের ইরাক ওয়ারের কথাও উল্লেখ করা হয়। সেই সময় ইউনাইটেড নেশনের পূর্ণ সমর্থন ছাড়াই আমেরিকা মিলিটারি অ্যাকশন
অভিযান শুরু করেছিল এবং সেই সিদ্ধান্তকে ইউনাইটেড নেশনস কার্যকরভাবে ঠেকাতে পারেনি। দ্বিতীয় উদাহরণ হিসেবে ইসরায়েলের নামও বারবার আলোচনায় আসে। মিডল ইস্টের এই দেশটির বিরুদ্ধে বহুবার বিভিন্ন আন্তর্জাতিক সমালোচনা এবং কন্ডেমনেশন রেজলিউশন গৃহীত হয়েছে। সীমান্ত নিরাপত্তা এবং ন্যাশনাল সভেরেনিটির প্রশ্নে আন্তর্জাতিক মহলের আপত্তি থাকা সত্ত্বেও ইসরায়েল বহু ক্ষেত্রে নিজের অবস্থান বজায় রেখেছে বলে দাবি করা হয়। ইসরায়েলের যুক্তি ছিল তাদের নাগরিকদের নিরাপত্তা যে কোনো আন্তর্জাতিক রেজলিউশন বা কাগজে নথির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, আর সেই কারণেই আন্তর্জাতিক সমালোচনা থাকা সত্ত্বেও তারা নিজেদের সিকিউরিটি পলিসি থেকে সরে আসেনি। দেখুন, এই উদাহরণগুলি দেখে একটি বিষয় বোঝা যায় যে আন্তর্জাতিক সংস্থার সিদ্ধান্ত এবং বাস্তব জিওপলিটিক্যাল পাওয়ার ইকুয়েশন সবসময় একভাবে কাজ করে না। অনেক সময় দেখা যায় শক্তিশালী দেশগুলি আন্তর্জাতিক চাপের চেয়ে নিজেদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট এবং ন্যাশনাল সিকিউরিটিকে বেশি গুরুত্ব দেয়, আর সেইভাবেই তারা সিদ্ধান্ত নেয়, আর এখানে ভারতও তাই করছে। আর তৃতীয় উদাহরণ হিসেবে প্রায় চীন এবং রাশিয়ার কথা তুলে ধরা হয়। সাউথ চায়না সিকে কেন্দ্র করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যখন চীনের বিরুদ্ধে রায় দেয় তখন বেজিং সেই রায় মানতে স্পষ্টভাবে অস্বীকার করেছিল। একইভাবে রাশিয়াও তার পাস্টে আন্তর্জাতিক মঞ্চ থেকে আনা একাধিক প্রস্তাব নিজেদের ওপর কার্যকর হতে দেয়নি। এইসব হিস্টোরিক্যাল এক্সাম্পল সামনে এনে বিষয়টিকে বোঝানোর চেষ্টা করছি। আন্তর্জাতিক সংস্থাগুলি সাধারণত সেই দেশগুলির ওপরেই কার্যকর চাপ সৃষ্টি করতে পারে যারা অর্থনৈতিক এবং সামরিকভাবে তুলনামূলক দুর্বল, কিন্তু যখন বিষয়টি ভারতের মতো একটি নিউক্লিয়ার পাওয়ার এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম ইকোনমি এবং হাইলি পপুলেটেড ও শক্তিশালী সামরিক কাঠামোর অধিকারী রাষ্ট্রকে ঘিরে আসে, তখন ডিপ্লোম্যাসি এবং ইন্টারন্যাশনাল রেগুলেশনের বাস্তব প্রয়োগ অনেকটাই সীমাবদ্ধ হয়ে পড়ে। ভারতের ইতিহাসও এই একই বার্তা দেয়। ভারত সবসময় গ্লোবাল পিসকে সম্মান করেছে, কিন্তু দেশের বর্ডার সিকিউরিটি প্রশ্নে যদি ফেন্সিং প্রজেক্ট বন্ধ করার কোনো চেষ্টা বা ষড়যন্ত্র হয় তাহলে দিল্লি সেই ধরনের পক্ষপাত দুষ্ট নির্দেশ উপেক্ষা করেই নিজের কাজ চালিয়ে যাবে। ভারত ইতিমধ্যে জানিয়ে দিয়েছে সীমান্তে চলমান ফেন্সিং প্রজেক্টের কাজে 1 সেকেন্ডের জন্য কোনো বাধা আসতে দেওয়া হবে না, পাশাপাশি কোনো ধরনের ইলিগাল ইনফিল্ট্রেশনও আর বরদাস্ত করা হবে না। আর ঠিক সেই কারণেই বিষয়টি ইউনাইটেড নেশনে ওঠার পর যখন বাংলাদেশ বুঝতে পারে যে এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে ভারতের অবস্থানে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব হচ্ছে না, তখন তারা অন্যরকম প্রবলেম ক্রিয়েট করতে শুরু করে। এরপর বাংলাদেশের বিজিবি চিফকে ভারতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়, আর মূল উদ্দেশ্য ছিল ভারতের এই অবস্থানের ক্ষেত্রে কিছুটা যেন ফ্লেক্সিবিলিটি আনা যায়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই একই কর্মকর্তা যখন 1 সপ্তাহ আগে ভারতের ফেন্সিং প্রজেক্টের বিরোধিতা করছিল তখন তার বক্তব্য ছিল যে ভারত যেন দ্রুত ফেন্সিং এর কাজ বন্ধ করে দেয়, অন্যথায় মিলিটারি রেসপন্সের সম্ভাবনা তৈরি হবে। এমনকি সীমান্তে বিএসএফ এর যে কোনো কার্যকলাপ প্রতিহত করার কথাও বলা হয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছবি তুলে ধরছে। সাম্প্রতিক ঘটনাগুলির পর সেই কঠোর অবস্থান থেকে সরে এসে ডায়ালগের পথ খোঁজা হচ্ছে বলেই দাবি করা হচ্ছে। খবর অনুযায়ী গত রাতেই তথ্য সামনে আসে যে বিজিবি চিফ ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন। এই বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রককে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হচ্ছে এবং এই দুই দেশের মধ্যে আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তবে বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রকের কাছে পৌঁছানোর পর ভারত একটি স্পষ্ট বার্তা দিয়েছে, আলোচনা অবশ্যই স্বাগত, কিন্তু যদি এই সফরের মূল উদ্দেশ্য সীমান্ত ফেন্সিং বন্ধ করা বা শিথিল করার দাবি তোলা হয় তাহলে সেই দাবি গ্রহণযোগ্য হবে না। ভারতের এই কঠোর অবস্থান থেকে অনেকেই মনে করছেন যে বাংলাদেশের কোনো প্র্যাকটিক্যাল মুভ বা স্ট্র্যাটেজিক ম্যানুভারে ফাঁদে পা দিতে ভারত প্রস্তুত নয়। ভারত আরও ইঙ্গিত দিয়েছে যে এতদিন মূলত ফেন্সিং এর কাজ চলছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সীমান্ত এবং বাংলাদেশ সীমান্ত এলাকায় যেভাবে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ধরা পড়েছে এবং একের পর এক অনুপ্রবেশকারী আটক হচ্ছে তাতে সিকিউরিটি অ্যাসেসমেন্ট নতুনভাবে করা হচ্ছে। এছাড়াও কিছু বাংলাদেশি সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অনুপযুক্ত আচরণের অভিযোগ সামনে আসার পর বিষয়টি ভারতের কাছে আরও সেন্সিটিভ হয়ে উঠেছে বলেও দাবি করা হচ্ছে। ফলে এখন শুধু ফেন্সিং এর মধ্যেই নিরাপত্তা ব্যবস্থাকে সীমাবদ্ধ রাখা যথেষ্ট হবে না বলে মনে করা হচ্ছে। ভারতের সিকিউরিটি আর্কিটেকচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে, আর সেই কারণেই এই সীমান্তের বাফার জোনকে পুরোপুরি অপারেশনাল করার প্রস্তুতি চলছে। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।